দুটি বিষয় আমি একটু এই প্রসঙ্গে এইবারে আনতে চাই। সেটি হলো যে একটা বড় আকাঙ্ক্ষার জায়গা যেটি ছিল মানুষের মধ্যে, দীর্ঘ একটা পীড়নের জায়গাও ছিল, সেটি হলো যে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। সেটি কিন্তু জুলাইয়ের সময় বড় করে উচ্চারিত হয়েছে নিঃসন্দেহে, এবং সেই জায়গায় আপনি তখন জোরালো উচ্চারণ হয়েছে সকল পক্ষ থেকেই। পরবর্তীকালে আপনার কাছে মনে হয়েছে কি না, মানে দলের নাম উল্লেখ না করেও এমন কিছু মিটিং হয়েছে পরবর্তীকালে, যদি আমি ভারতের কথা বলি, সেই রাষ্ট্রদূত আরেকটি রাজনৈতিক দল যারা বড় করে আধিপত্যবাদের কথা বলেছেন তাদের সাথে কিছু মিটিং হয়েছে, সৌজন্য সাক্ষাৎ হয়েছে, সেটি আবার নন ডিসক্লোজার, সেটি প্রকাশিত হয় নাই। হ্যাঁ, মানে এই বিষয়গুলো তো হয়েছে। এবং মুক্তিযুদ্ধের জায়গাটা যদি আপনি বলেন যে বা আপনি এই যে নির্বাচনের ফলাফল, আমাদের নির্বাচনের ফলাফলটা, সেখানে মুক্তিযুদ্ধের অবস্থানটা আপনি কিভাবে দেখেন? বা এনসিপি, জামাতে ইসলামী পরবর্তীকালে যে ব্যাখ্যাগুলো দিয়েছে, বিশেষ করে এনসিপির কথা আমি বলবো, সেটি এই নির্বাচনে আসলে কিভাবে প্রভাব ফেলেছে? এমন কথা আমরা শুনেছি, মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করে আর রাজনীতি হবে না, এই কথা শুনেছি আমরা। নির্বাচনের পরে এসে আসলে জনগণ কোনটিকে গ্রহণ করলো? দুইটি জায়গা, কিন্তু আমি আধিপত্য জায়গার কথা বললাম, মুক্তিযুদ্ধের কথা বললাম। দেখুন, আধিপত্যবাদের জায়গাটা তো এটা আমাদের জন্য সবসময়, আমাদের এই হুমকিটা আমাদের বাংলাদেশের জন্য, আমাদেরকে একটা স্বাধীন সার্বভৌম দেশের বিরুদ্ধে প্রতিবেশী একটি দেশ সবসময় তারা বিগ ব্রাদার সুলভ আচরণ করবে, তারা সব কিছুতে খবরদারি করে আমাদের উপর এক ধরনের তারা মনস্তাত্ত্বিক শুধু চাপ আনে, বিভিন্ন ধরনের চাপের মধ্যে রাখার তাদের যে এটা, এই আধিপত্যবাদ তো বিভিন্ন সংজ্ঞায়িত করলে বিভিন্নভাবে করা যায়, নানাভাবে করা যায়। তো কিন্তু আমাদের ধরেন আমাদের ইকোনমির উপর তারা আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে, আমাদের যে সীমান্তের যে জায়গাটাতে তাদের যে আগ্রাসী আচরণ, সেটা এক ধরনের আধিপত্যবাদের একটা বহিঃপ্রকাশ। এছাড়া আপনি যদি দেখেন আমাদের এখানে খুন খারাপি করে, অপরাধ করে, অবহেলায় তারা ওখানে গিয়ে আশ্রয় পাচ্ছে। এ ধরনের আশ্রয় প্রশ্রয় দেওয়ার মধ্য দিয়েও আমাদেরকে নানানভাবে তারা কিন্তু একটা বিব্রতকর জায়গায়, একটা চাপের জায়গায়, আমাদের আইনশৃঙ্খলা জনিত বিভিন্ন সমস্যার জায়গা তৈরি করছে। তো এই জায়গাগুলো নিয়ে যেসব রাজনৈতিক দল সোচ্চার, এই চরিত্রগতভাবে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা কট্টরপন্থার কথা আমরা যদি বলি, আবার ইসলামপন্থার কথা যদি বলি, আবার উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর কথা বলি, এরা কিন্তু কম বেশি প্রত্যেকেই কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সেই আধিপত্যবাদী শক্তির সাথে কিছু না কিছু বোঝাপড়ার জায়গা রাখে, যে তারা মনে করে যে যদি বাংলাদেশের রাজনীতিটা স্মুথলি করতে হয়, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে হয় এবং থাকতে হয়, তাহলে এই ধরনের একটি যোগাযোগের জায়গা না থাকলে এই ধরনের যুক্তি দিয়ে আমরা শেষ পর্যন্ত এ ধরনের মনোভাব, এ ধরনের একটা ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করি। তো কিন্তু বাস্তবে কিন্তু আমাদের, যদি আমি বলবো যে ডক্টর ইউনূস সরকারকে আমরা হয়তো সমালোচনার অনেক জায়গা থাকবে, কিন্তু তারা ভারতের সাথে যেভাবে চোখে চোখ রেখে কথা বলার মধ্য দিয়ে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছেন যে আর আগের মতো যেন তেনভাবে বাংলাদেশকে ভারত চাইলেই সেটা তারা ওখানে দিল্লির রাডারের বাইরে যেতে দেওয়া হবে না, এই ধরনের একটি কথা কিন্তু 111 সময় সেখান থেকে উচ্চারিত হয়েছিল। কিন্তু দিল্লির রাডারের বাইরে গিয়েও কিন্তু ডক্টর ইউনূস সরকার কিন্তু 1.5 বছর দেশ চালিয়েছেন। এতে করে অনেক সমালোচনার জায়গা, অনেক চ্যালেঞ্জের জায়গা ছিল বটে, কিন্তু দেশটা চলেছে। কিন্তু আব্দুল ভাই, আমি নতি স্বীকার করার কথা কিন্তু আমি বলছি না, কিন্তু আপনি যেটি বললেন যে চোখে চোখ রেখে, কিন্তু এটা দীর্ঘমেয়াদে আমরা যেদিকে যাচ্ছিলাম 1.5 বছরে, আপনি যদি বলেন যে সকল কিছুই আসলে বন্ধ, মানে প্রতিবেশীর সাথে তো সবকিছু বন্ধ রেখে আপনি তো চলতে পারবেন না, সেটি আসলে হলো। কিন্তু সেটি আমি বলতে চাচ্ছিলাম যে উইন উইন সিচুয়েশনে যাওয়ার ক্ষেত্রে কূটনীতিটা অন্যরকম হতে পারতো কিনা অন্তর্বর্তী সরকার? অন্যরকম হতে পারেনি এই কারণ এই আমাদের প্রতিবেশী দেশটি, আমাদের যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে অর্জনটা, এই অর্জনটাই তারা কিন্তু মেনে নিতে অনেক সময় নিয়েছে। তারা প্রথমে কিন্তু তারা বিপ্লবের মধ্য দিয়ে সেই পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নে তারা এক ধরনের বিভোর ছিল। এটা কিন্তু কয়েক মাস যাবতীয়, অন্তত
অন্ততপক্ষে 2-3 মাস তো তারা ছিলই, যে এখানে এমন প্রতিবিপ্লবের ঘটনা ঘটবে, আদালতে প্রতিবিপ্লব হবে, আনসাররা এখানে বিপ্লব করে সচিবালয় দখল করে ফেলবে, এই ধরনের একটি অরাজক পরিস্থিতি যেভাবে সংখ্যালঘুদেরকে নামিয়েছে তারা, ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকায় সংখ্যালঘুদের দিয়ে মার্চ করার কর্মসূচি পর্যন্ত ঘোষণা করেছিল, যেটা আমরা দেখলাম পরবর্তীতে শেষ পর্যন্ত সরকার সার্থকভাবেই তাদেরকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। তো এই জায়গাগুলো তাদের সাথে সম্পর্কের জায়গাটা এটা তৈরি করা যায় নাই প্রথম দিকে, তারা এই বাস্তবতাটাকেই মেনে নিতে পারে নাই। এই বাস্তবতা মানতে মানতে কিন্তু তারা প্রায় বছর গড়িয়েছে। প্রথম দিকে তারা খুবই আশাবাদী ছিল যে বোধহয় শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনা সম্ভব হবে এখানে এক ধরনের পরিস্থিতি সৃষ্টি করে। এটা আমাদের এন্ড থেকে মানে আমাদের এন্ড থেকে তখনকার যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্ট অনুযায়ী এর মনে হয় যা করেছে এর বাইরে যাওয়ার সুযোগ সেই মুহূর্তে কিন্তু ছিল না, এবং সেই মুহূর্তে যদি অন্যথা হতো তাহলে সেই ইউনূস সরকারেরও পতনের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি ছিল। এই বাস্তবতাও আপনাকে মানতে হবে। সময়ের ব্যবধানে কিন্তু আমাদের মধ্যে চিন্তার জায়গাটা, আমাদের দৃষ্টিভঙ্গির জায়গাটা, আমাদের রিয়েক্ট করার যে বিষয়গুলো, এগুলো কিন্তু সময়ের ব্যবধানে আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হয়েছে। আব্দুল ভাই, ছোট্ট করে আমি একটু সাপ্লিমেন্ট করি, আপনার কাছে মনে হয় কিনা অন্তর্বর্তী সরকারের শেষ সময় এসে যে আমরা তাকে তো সফল বলতে পারলাম না, মানে যে প্রত্যাশা ছিল, বরঞ্চ অনেক জায়গায় তুলনামূলক অনেক খারাপ অবস্থানে আমরা চলে গেছি, অর্থনীতি, কূটনীতি সব জায়গা থেকে। আপনি মনে করেন কিনা শুরু থেকেই আক্রমণাত্মক শরীরী ভাষাকে এক ধরনের প্রশ্রয় দেওয়া, মবকে অস্বীকার করা হয়েছে একদম সরকারের জায়গা থেকে, আপনি দেখেছেন মানে এইগুলোকে, মানে শুধুমাত্র আপনি সেন্টিমেন্টের কথা যেটা বললেন, মানে পরবর্তীকালেও সেটা কি আসলে এই অবস্থানে এত রিলাক্টেন্ট একটা অবস্থানে থাকা ঠিক হয়েছে কিনা অন্তর্বর্তী সরকার? না, রিলাক্টেন্ট আপনাকে দেখতে হবে, অন্তর্বর্তী সরকারের শেকড় কিন্তু একেবারে দুর্বল ছিল। এই সরকারের তো কোনো শেকড় ছিল না। আপনি এখানে একটা রাজনৈতিক সরকারের একেবারে কেন্দ্র থেকে শুরু করে একটা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত তাদের যে শিকড়টা থাকে, এই ধরনের সরকারের আপনি তখন তো প্রথম দিকে তো এই ধরনের একটি সরকারের দায়িত্ব নেওয়ার লোকই খুঁজে পাওয়া যায়নি, উপদেষ্টা খুঁজে পাওয়া যায়নি। আমার জানা মতো বহুজনকে অফার করার পরে তারা বলেছে না, এই ঝামেলাতে যাব না, কি হয় না হয় এখনো অনিশ্চিত। এটা অনেক অনেক হেভিওয়েটরা কিন্তু উপদেষ্টা পরিষদেই আসতে রাজি হন নাই, কারণ তারা তো এই বাস্তবতা মেনেই আপনাকে মূল্যায়ন করতে হবে। এবং ডক্টর ইউনূস সরকারের আমি যদি অন্য সব আইন শৃঙ্খলার ক্ষেত্রে বঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেকখানি সফল হয় নাই, এটা আমি ধরে নিতে পারি। এবং ব্যাংকিং ব্যবস্থায় যত যাই বলেন, যেভাবে একটা 27 লাখ কোটি টাকা যে ব্যাংকিং চ্যানেল থেকে পাচার হয়ে গেছে, সেই ব্যাংক কিন্তু এই রাষ্ট্রটা চলেছে। আপনি রিজার্ভটা 15 বিলিয়ন থেকে 30 বিলিয়ন পর্যন্ত নিয়েছে। এই সাফল্যগুলোকে আপনি হেলায় ফেলায় দেখলে হবে না। হ্যাঁ, তারপর যদি আমি অন্য সব আমি ধরে নিলাম সকল ব্যর্থতা আছে, কিন্তু যেই একটি নির্বাচন, জাতীয় নির্বাচন করে দিয়ে গেছে, যে নির্বাচনে একটি লাশ পড়ে নাই, যে নির্বাচনের প্রচারের সময় প্রচারণার সময় একটি উল্লেখযোগ্য বড় সহিংসতার ঘটনা ঘটে নাই, টুকিটাকি যেটি আছে সেটি তেমন উল্লেখ, হ্যাঁ সেটি, তো এই ধরনের একটি নির্বাচন করে দেওয়ার পরে আমার মনে হয় বাকি সবকিছু ছোটখাটো